দর্শক স্বাগত জানাচ্ছি সিএমএম বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন জামাল উদ্দিন কালাচানের প্রতিবেদনে বিস্তারিত। আজ দৈনিক নবচেতনার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রতিনিধি সম্মেলন। এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আমার যেসব সহকর্মী প্রতিনিধি ভাইয়েরা, ব্যুরো চিফ, জেলা প্রতিনিধি এবং উপজেলা প্রতিনিধিবৃন্দ উপস্থিত হয়েছেন, সকলকে নবচেতনা পরিবারের পক্ষ থেকে আমি জানাচ্ছি ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই দিনে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমার সহকর্মীবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে আমি কথা বলার শুরুতেই আমি এই একটি কথা বলতে চাই, তা হলো আজকের এই প্রতিনিধি সম্মেলনে যেটা আমার প্রিয় ভনী ভাই বলে গেছেন, আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই সাংবাদিক এবং সাংবাদিক, লেখক, সাহিত্যিক এবং ইসলামী চিন্তাবিদ বাদে আমি আমাদের অনুষ্ঠানে কোনো অতিথিকে আমন্ত্রণ করিনি। আমি মনে করেছি আজকের আমাদের এই অনুষ্ঠানটা আমাদের অনুষ্ঠান হোক, যেখানে আমরা কথা বলবো, আমরা আমাদের মত বিনিময় করব এবং আমরা আমাদের ভালো মন্দ একে অন্যের সাথে শেয়ার করব। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন আমার অত্যন্ত প্রিয় ভাই, আমাদের দেশের প্রখ্যাত লেখক এবং কবি জনাব লায়ন গনিমিয়া বাবুল ভাই। আমাদের মধ্যে আছেন দৈনিক নবচেতনার সম্মানিত নির্বাহী সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব, সাত চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সম্মানিত সভাপতি জনাব রেদওয়ান খন্দকার। এখানে উপস্থিত আছেন আমাদের নবচেতনার সহকারী সম্পাদক জনাব সালাম মাহমুদ এবং মির্জা সিনথিয়া। এখানে উপস্থিত আছেন আমার স্নেহের ছোট ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ এবং কবি এবং তার অনেক গুণ সমাজসেবক শাহ আলম শর্মা। আরো উপস্থিত আছেন আমার প্রিয় প্রাণপ্রিয় ভাই, ইসলামিক চিন্তাবিদ, যিনি ইতিমধ্যেই 25টার উপরে বই লিখেছেন, আমাদের জহির ইবনে মুসলিম ভাই। এখানে উপস্থিত আছেন আমার পরম আত্মীয়, আমার ভাগ্নি বউ, আমাদের সাথী। আমি পুরো নাম বললাম না, যদিও সে অনেক গুণী ব্যক্তি, কিন্তু তার পুরো নাম আমি বলতে পারছি না। যে হিসাবে জানি, সাথী হিসাবে জানি, সেটাই বললাম। আমি মনে করি সে অসন্তুষ্ট হবে না। ফাতেমা আক্তার সাথী সহ আমার প্রাণের প্রিয় দৈনিক নবচেতনার বিভিন্ন বিভাগের প্রধান ব্যুরো চিফবৃন্দ, জেলা প্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রতিনিধিবৃন্দ, সকলেই আমার এতটা প্রিয় যে আমি কার নাম বলবো আর কার নাম বলবো না। এজন্য আমি সকলকেই একসাথে স্মরণ করছি এবং আজ দৈনিক নবচেতনার সারা দেশ থেকে আগত মফস্বল সম্পাদক বৃন্দের মধ্যে যারা দৈনিক নবচেতনার জন্য অক্লান্ত পরিশ্রম করে দৈনিক নবচেতনাকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য যারা দেশের সেরা বিজ্ঞাপনদাতা হয়েছে, আমাদের চিটাগাংয়ের ব্যুরো চিফ
আমিনুল হক শাহিনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ঢাকা বিভাগের ঢাকা আমাদের বিজ্ঞাপন দাতা এবং সিনিয়র সাংবাদিকদের মধ্যে যারা বিজ্ঞাপনে প্রথম হয়েছে আমাদের জাকির হোসেন হারুন সাহেবকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তার এই অবদানের জন্য। আমাদের মফস্বলে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের ফেনী জেলা প্রতিনিধি সাহেব চৌধুরী, যার বলিষ্ঠ এবং সুন্দর লেখনীর মাধ্যমে, এবং আমি মনে করি বাংলাদেশের অনেক জেলার মধ্যে ফেনী জেলা নবচেতনার অবস্থান অনেক ঊর্ধ্বে। তাদের এই প্রচেষ্টাকে আমি ধন্যবাদ এবং স্বাগত জানাই। আমাদের মফস্বলে তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের জামালপুর জেলা প্রতিনিধি রুহুল আমিন রাজু। আমাদের রুহুল আমিন রাজু নয়, শুধু আমার প্রতিটা প্রতিনিধির সাথে আমার সম্পর্ক আত্মার, এবং আমি শুনেছি পত্র পত্রিকার অনেক সম্পাদক নাকি মফস্বলের সাথে কথা বলে না ঠিকভাবে, কিন্তু আমার এখানে যারা আমার সহযোদ্ধা আছে, আমার যারা জেলা প্রতিনিধি, বুড়োচি উপজেলা প্রতিনিধি আছে, আমার মনে হয় আমি কখনো কারো ফোন অ্যাভয়েড করেছি এমন নজির নেই। এজন্য তারা সবসময় আমাকে বলে যে স্যার, আপনার সাথে কাজ করে আমরা তৃপ্তি পাই, এবং আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মতো আমার সহযোদ্ধা আমার ভাইয়েরা আছে বিধায়ী আমিও আপনাদের সাথে কাজ করে অনেক আনন্দ এবং তৃপ্তি পাই। আমার ভাইদের উদ্দেশ্যে যে কথাটি না বললেই নয়, আজ নবচেতনার 35তম প্রতিষ্ঠা বার্ষিকী। আপনারা সকলেই জানেন একটি জাতীয় দৈনিককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই মুহূর্তের জন্য আসলেই অতি কষ্টের। আমার সমস্ত সহযোদ্ধা, আমার সমস্ত ভাইয়েরা সার্বক্ষণিকভাবে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে, যার কারণে আমাদের নির্বাহী সম্পাদক রেদওয়ান খন্দকার যে কথাটি বললেন যে শুরু থেকে আমি 15 সালের জানুয়ারির 7 তারিখ থেকে নবচেতনা আমি হাত দিয়েছি, এরপর থেকে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় একদিনের জন্য কোনোদিন নবচেতনা বন্ধ হয়নি। এর জন্য এই কৃতজ্ঞতা যেমন মহান রব্বুল আলামিনের, তেমন আমার সমস্ত সহযোদ্ধা ভাইদের। আর আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি গল্প বলবো, ছোট্ট গল্প, যে কেন আমি এই নবচেতনায় হাত দিয়েছিলাম। আপনাদেরকে বলতে চাই, 2004 সালে আমি এক বিকালে চিটাগং গিয়েছিলাম। আমি সেকেন্ড ফ্লাইটে চিটাগং পৌঁছে একদম যখন বলে গোধূলি সন্ধ্যা, এই গোধূলি সন্ধ্যায় আমি চিন্তা করলাম যে সারা জীবন ব্যবসা করেছি, শুনেছি আউটার জাহাজ ভেড়ে কোথায়, আউটারে। আমার আউটার দেখার খুবই ইচ্ছা ছিল। তখন আমি জাস্ট আমার চিটাগংয়ের যারা আমার নেতৃবৃন্দ ছিল এবং আমার যে প্রতিনিধিরা ছিল তাদেরকে আমি জিজ্ঞেস করলাম আমি কি বন্দরে যাব এবং আমি আউটারে যেতে চাই। তো তারা তখন আমাকে ওখানে নিয়ে গেলে তখন ওখানে যাওয়ার উদ্দেশ্য আমি জানি না তখন যে কত কিলোমিটার দূরে, তীরের কত কিলোমিটার দূরে জাহাজগুলো অবস্থান করে, যেটাকে আমরা আউটার বলি, কারণ শিপমেন্ট গুলো হলে শিপগুলো আউটারে এসে দাঁড়ায়। তা তখন আমার লোকজন বলল স্যার 12, 13, 15 কিলোমিটার দূরেও জাহাজ ভিড়ে।
তো আপনি যদি যেতে চান তাহলে আপনাকে স্পিড বোটে যেতে হবে, এবং আপনি হয়তো 7-8 কিলো যেতে পারবেন, ওর বাইরে নৌবাহিনী আপনাকে যেতে দিবে না। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম তাহলে আমি আউটারে যাব, এবং আমি ঠিক তখন সন্ধ্যার জাস্ট আগ মুহূর্তে আমি একটা স্পিড বোট নিলাম। স্পিড বোট আমার কাছ থেকে 1700 টাকা মূল্য ফিক্সড করলো। আমি তখন স্পিড বোটে উঠে আউটারের উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু আমি যখন আউটারের উদ্দেশ্যে রওনা দিলাম তখন প্রথম 1-1.5 কিলোমিটার প্রচন্ড স্রোত, বড় বড় তুফান আসে। তখন আমার কাছে খারাপ লাগেনি। 1-1.5 কিলোমিটার পরে যখন দেখলাম সমুদ্রের মধ্যে প্রচুর কারেন্ট, মানে যেটাকে বলে তুফান, আমি তুফান দেখেও অতটা ভয় পাইনি। কিন্তু এরপর যখন 1-1.5 কিলোমিটার যাওয়ার পরে যখন দেখলাম যে সমুদ্রের যে পানিটা একেবারে নীরব, ওখানে কোনো ঢেউ নেই, কোনো কারেন্ট নেই। পুকুরে যেমন বাতাস হলে ছোট ছোট ঢেউ হয়, ওই ছোট ছোট ঢেউ, এটা দেখে আমি একেবারে বিচলিত হয়ে গেলাম। কারণ আমি তখন ছুটকোট পড়া, আমি তখন ভাবলাম যে আমি যদি এই গভীর সমুদ্রের 3-4 কিলোমিটার ভিতরে এখানে যদি কোনোভাবে দুর্ঘটনা ঘটে, আর তখন ছিল বৈশাখ মাস, এই বৈশাখ মাসে যদি এই দুর্ঘটনা ঘটে আমি জীবন নিয়ে আর ফিরতে পারবো না। তাৎক্ষণিক আমি ওই যে স্পিড বোর্ডের যারা পরিচালনা চালায় ওকে আমি বললাম, ড্রাইভারকে, যে ভাই আমি আর ভিতরে যাব না, আমাকে কুলে ফেরান, কারণ এখানে যদি স্পিড বোটটা ডুবে আমি আর বাঁচব না। তো তখন স্পিড বোটের যারা চালাচ্ছে চালক, সে বললো যে স্যার এতগুলো টাকা দিচ্ছেন, আমি 2004 সালের কথা বলছি, তখন 1700 টাকা, মানে অনেকগুলোই টাকা। তো তখন আমার বললো এতগুলো টাকা দিবেন স্যার, আমরা তো মাত্র 4-5 কিলোমিটার আসছি, আপনি 10-12 কিলোমিটার যেতে পারবেন। তখন মনের সাহস নিয়ে আরো 1 কিলোমিটার গেলাম। এরপর আমি ওদেরকে বললাম যে আর 1 ইঞ্চিও তোমরা সামনে বাড়াবো না, এক্ষুনি তোমরা ব্যাক করো। তখন আমার আকুতি মিনতি দেখে এই স্পিড বোট অনিচ্ছাকৃত ভাবেও পুলের দিকে ফেরালো। তখন আমি যখন পুলের দিকে ফেরালো তখন প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি এসে বলছে, স্যার এতগুলো টাকা দিবেন, তাহলে আপনাকে ভিতরে সমুদ্রের ভিতরে না গিয়ে আমরা কিনার দিয়ে একটু নিয়ে যাই। তা আমি বললাম ঠিক আছে যাও। তো কিনার দিয়ে যখন যাচ্ছে তখন আমি দেখি যে আমাদের এই গ্রাম অঞ্চলে ঢেকি আছে না, এই ঢেকির মধ্যে এক অদৃশ্য 30 দাঁড়িয়ে আছে। তা আমি ওই স্পিড বোটের চালককে জিজ্ঞেস করলাম যে এটা কি। তারপর স্যার জানেন না, কয়েকদিন আগে এই যে জাহাজ ডুবি হয়েছে। তার বললাম যে জাহাজ তো 400-500 মিটার লম্বা হয়, স্যার এখান থেকে এত পানি হবে। ওই জাহাজের মস্তুলটা ভেসে আছে আর সব ডুবে গেছে, এবং প্রচন্ড কারেন্ট। আল্লাহর ইচ্ছা এমন একটা জোরে ওখানে কারেন্ট হলো যে আমার নৌকা একেবারে স্তব্ধ হয়ে গেছে। আমার মনে হলো আমার হার্টের 50% গেছে না। আমি তখন ওদেরকে বললাম আমার আর সমুদ্র ভ্রমণের দরকার নেই, রাইট নাও তোমরা আমাকে কোলে নাও। এবং ওরা আমাকে কুলে আনলো। কুলে আনার পর আমি একটা চেয়ার ভাড়া করে আধা ঘন্টা ওখানে রেস্ট নিলাম। নেওয়ার পর আমি স্বাভাবিক হলাম। আমি যখন স্বাভাবিক হলাম তখন আমি ভাবলাম আমি লায়ন শেখাওয়াত হোসেন, তখন মাত্র 35 বছরের টকবকে যুবক, আমি মাত্র বঙ্গোপসাগরে 10 কিলোমিটার রাস্তা যাওয়ার সাহস আমার হলো না। আর এই বিশ্বের যেসব মহামানবেরা, যেমন ভাস্কো দা গামা, জেমস কুক, ক্রিস্টোফার কলম্বাস, এদের মতো মহামানবেরা যারা এই মানব জাতির জন্য হাজার হাজার নটিক্যাল মাইল নৌপথ সৃষ্টি করে আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, সেই মহামানবদের অবদান এই বিশ্বের জন্য কতটুকু আমি একজন ক্ষুদ্র মানুষ সেদিন ভেবেছিলাম। এবং সেই ভাবনা থেকে
আমি চিন্তা করেছিলাম যদি কোনোদিন আমি সুযোগ পাই সমাজের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কাজ করব। আর সেই বাসনা থেকেই, সেই কামনা থেকেই আমার এই জাতীয় দৈনিকে হাত দেওয়া। নবচেতনা আজ দেশের 15তম জাতীয় দৈনিক। আমার ভাবতে আমি অবাক হই অনেক সময়, আমার মতো অতি ক্ষুদ্র একজন মানুষ আজ দীর্ঘ 11 বছর এই পত্রিকাটা পরিচালনা করছি। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা এবং আপনাদের এই যে মনোবল, আমার পাশে দাঁড়ানোর এই বাসনা আকাঙ্ক্ষা, এটাকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার সমস্ত ব্যুরো চিফ, জেলা উপজেলা প্রতিনিধিবৃন্দকে শুধু একটি কথা বলতে চাই। আমি শুনেছি বাংলাদেশের অনেক জাতীয় দৈনিক আছে যার জেলা প্রতিনিধি এবং ব্যুরো চিফদের কমিশনের টাকা সম্পাদকরা দেরি করে দেয়। আমার এখানে হলে উপস্থিত যারা আছেন, আমার কোন জেলা, উপজেলা এবং ব্যুরো চিফ একজন যদি বলতে পারেন যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা দিতে দেরি হয়, আমি সকলের সামনে বলছি আমি তাৎক্ষণিক তার ব্যবস্থা করব। কিন্তু এমন কি কেউ আছেন? যদি থাকেন হাত তুলেন। তাই যদি না থাকে তাহলে বলতে হবে নবচেতনার ফাইনান্সিয়াল দিক ভালো। আমি কি সঠিক বলেছি? আমি সব সময় চেষ্টা করি আমার যে সহযোদ্ধারা আছে, আমার পুরো চিফ, জেলা প্রধানরা যারা আছে, তারা যখন মাথার ঘাম পায়ে ফেলে এই বিজ্ঞাপন আনে এবং বিজ্ঞাপনের চেক আনে, আমি আমার অ্যাকাউন্টসে নির্দেশ দেওয়া আছে চেক আসা মাত্র, অ্যাকাউন্টসে ঢোকা মাত্র আমাকে ইনফর্ম করা এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি সেই বিলগুলো পরিশোধ করে থাকি। এটা আমার নিজের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। এজন্য নবচেতনার প্রতিনিধি কিন্তু ছুটতে চায় না। আমাদের নবচেতনার, আমি এটা বলছি মানে একটু হাস্যরসেই বলি, সত্য কথা। আমি দেখেছি নবচেতনার প্রতিনিধি কেউ ছুটতে চায় না, কারণ তারা সঠিক সময় তাদের সঠিক মূল্যায়নটা পায়। এবং আমার কোনো প্রতিনিধি নাই যারা বলতে পারবে নবচেতনার সম্পাদককে, অনেক সম্পাদক নাকি ফোনই ধরেন না, তাদের 2-3টে অ্যাসিস্ট্যান্ট আছে, তাদের দিয়ে ফোন ধরে ছেড়ে দেয়। কিন্তু নবচেতনার আমি প্রতিটা উপজেলা ইভেন্ট, আমি যদি ইউনিয়ন প্রতিনিধিও থাকে তাদের সাথেও আমাকে ফোন দিলে আমি কোনোদিন তাদের ফোন অ্যাভয়েড করি এবং তাদের পুরো কথা আমি সবসময় শোনার চেষ্টা করি। তাই আজ আপনাদের সম্পাদক হিসাবে আমি এই কথাটি আপনাদের সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই। আমাদের প্রতিটা জেলায় 20টা জায়গা আছে যেখান থেকে আমরা বিজ্ঞাপন আনতে পারি। সেই প্রতিটা 20টা জায়গার লিস্ট আমি আমার সব সহযোদ্ধা ভাইদের পাঠিয়েছি। আপনারা লিস্টগুলো পড়বেন, দেখবেন এবং তাদের কাছে যে অনুরোধ করবেন নবচেতনার পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করতে। আমার কোনো প্রতিনিধি কখনো বলতে পারবে না আমরা প্রশাসনকে, আমরা কোনো ব্যক্তিকে আমরা তাদের কাছ থেকে প্রভাব খাটিয়ে বিজ্ঞাপন এনেছি। আমরা আমাদের মেধা, আমরা আমাদের সহযোগিতা, আমরা আমাদের লেখনের মাধ্যমে তাদেরকে খুশি করে তাদের কাছ থেকে বিজ্ঞাপন আনি, যার কারণে এই মুমূর্ষ সময়, এই দেশের ক্লান্তি লগ্নেও নবচেতনা কখনো অসুবিধার মধ্যে পড়ে নাই ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না, শুধু এই কথাটি বলতে চাই, আমাদের যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে এখান থেকে আমরা তাদেরকে পুরস্কার দিব। আর আমাদের জেলা উপজেলা প্রতিনিধি যারা আছেন সকলের জন্য গিফট অফিসে আছে। আপনারা এখান থেকে অনুষ্ঠান শেষ হলে সবাই, আমাদের প্রতিনিধি যারা আছেন সবাই অফিসে এসে যার যার গিফট ওখান থেকে গ্রহণ করবেন। সকলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং
সকলে আমরা একযোগে নবচেতনার উত্তরোত্তর সাফল্য কামনা করে, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।